আমি যখন এই ভিডিওগুলো শ্যুট করি তখন যে কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখি। কারণ আমি যা দেখেছি আমাদের দেশের মানুষ এই বিষয়গুলো নিয়ে খুবই প্রতিক্রিয়াশীল এবং এই অতি প্রতিক্রিয়াশীলতার কারণে অনেকে যে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এবং প্রতিনিয়ত আমরা যে প্রতারিত হয়ে যাচ্ছি সে কথাগুলো আমরা ভুলে যাই। আমাদের জীবনে যা যা দরকার, যে জিনিসগুলো না হলেই না, একেবারে বেয়ার মিনিমাম, তা কি আমরা পাচ্ছি? এই জিনিসগুলো আমরা ভুলে যাই। আজকের ভিডিওটা এই টপিকেই, তাই শুরুতেই একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে নিতে চাই। আমরা এই ভিডিওটি কোনোভাবেই কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে উদ্দেশ্য করে নয়, বরং একজন নাগরিকের অবস্থান থেকে একটা বেয়ার মিনিমাম যে প্রত্যাশা আমাদের, সেগুলো নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাই। শুভেচ্ছা। আমি আবরার, পেশায় একজন মার্কেটিং প্রফেশনাল, লেখালেখি গান বাজনার সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে। আমার আজকের এই ভিডিওর টপিকটা একটু ডিফারেন্ট। আমি নর্মালি এই ধরনের বিষয় হয়তো কথা বলি না। আমি ক্যারিয়ার, প্রোডাক্টিভিটি, লেখালেখি, আর্ট, কালচার এগুলো নিয়ে কথা বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। বাট আজকে মনে হলো যে এই টপিকে কথাটা না বললেই না। ছোটোবেলায় আমরা কিছু মৌলিক চাহিদার কথা পড়েছি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এবং আমরা যদি একটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চিন্তা করি, এখানে আপনার সার্ভাইভালের মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে আপনার ফুড, ওয়াটার, শেল্টার, ক্লোদিং, অ্যান্ড মডার্ন দৃষ্টিভঙ্গিতে আরও 4টা জিনিস অ্যাড হয়, সেগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশন, হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড স্যানিটেশন, দিস কাইন্ড অফ থিংস। সো আমরা ছোটোবেলায় যা পড়েছি আমি সেটাতে স্টিক করি, সেটার প্রেক্ষিতেই কথা বলি। প্রথম যেই মৌলিক চাহিদা খাদ্যের প্রসঙ্গে যদি আসি, খাদ্যের মধ্যে একদম লিস্ট যেটা না হলেই না, সেটা হলো আমরা যতটুকুই খাচ্ছি, যাই খাচ্ছি, সেই খাবারটা যেন ফ্রেশ খাবার হয়, ভেজালমুক্ত খাবার হয়। অথচ আমরা যা কনজিউম করি তার প্রতিটা খাবার নিয়েই কিন্তু এমন একটা পর্যায়ে আমরা আছি জীবনের যে আমরা সন্দিহান, আমরা কনফিউজ যে খাবারটা কি ভেজাল মুক্ত কিনা। কারণ এতটাই নর্মালাইজড হয়ে গিয়েছে ব্যাপারটা যে অলমোস্ট প্রতিটা খাবারেই ভেজাল। আমরা মাঝে মধ্যে দেখি যে রেস্টুরেন্টে একটা রেড হয় ভোক্তা অধিকার থেকে, ওই ভিডিওগুলোতে দেখি যে আমাদেরকে দিনের পর দিন নাকি কাপড়ের যে রং, সেই রং গেলানো হয়েছে। তো তারপর কি হয়, ভিডিওটা দেখে আমরা হয়তো সচেতন হলাম, ঠিক করলাম যে এই রেস্টুরেন্ট আর ভবিষ্যতে যাব না, এবং তাদেরকে হয়তো 1050 টাকা জরিমানা করা হলো। বাট এতদিন যে খেলাম তার বেলায় কি? আপনার আমার শরীরে অলরেডি ক্যান্সারের কোনো জীবাণু ঢুকে গিয়েছে কিনা বা দুরারোগ্য কোনো রোগের জীবাণু ঢুকে গিয়েছে কিনা তার গ্যারান্টি কে দেবে? 1000 মানুষের শরীরে ক্যান্সারের বীজ বপনের খেসারত কি জাস্ট 50,000 টাকা? খাবারের কথা ছেড়ে দিলাম, পানির ব্যাপারে আসি। আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন কিনা জানি না, পত্রপত্রিকায় একটা নিউজ খুব এসেছে দ্যাট ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ওয়াসার যে পানি, সেই পানিতে পোকা আসছে, কিলবিলে সব পোকামাকড় আসছে। আমাদের দেশে তো আসলে নিত্য নতুন নিউজ আর হবে না, প্রতিদিন এত সব নিউজ, এত সব কাহিনী, যেটা দেখা যায় যে এই নিউজগুলো থামাচাওয়া পড়ে যায়। 2-3 দিন আসলো পত্রপত্রিকায়, মিডিয়ায়, নিউজে, তারপর আবার হাওয়া হয়ে গেল। তো সমস্যাটা কিন্তু ওই পত্রপত্রিকার থেকে চলে গেছে বলে সমস্যাও চলে গেছে, আবার এরকম না, সমস্যাটা এখনও চলমান। ঢাকার প্রতিটা জায়গায়, আমি জানি না সারা বাংলাদেশ কিনা, বাট ঢাকার বিভিন্ন জায়গায়, অধিকাংশ জায়গায় এখনও নোংরা পানি আসছে, এখনও ময়লা পানি আসছে, এবং পানির সাথে কিলবিলে পোকা আসছে। আমি নিজেও দেখেছি, আমার নিজের চোখে দেখেছি। এবং যখন সেটা ওয়াসা কর্তৃপক্ষে জানানো হয়, তারা বলে যে 48 ঘন্টার মধ্যে একজন ইঞ্জিনিয়ারের সেটা সমাধান করবে। বাট 33 বছর কেটে গেল, সেই 48 ঘন্টা আর কাটলো না, সেই ইঞ্জিনিয়ারও আসেন না। মাঝে তাও শুনেছি যে এলাকায় নাকি একবার এসেছিলেন, সে বলেছে ধৈর্য ধরলে সমাধান হয়ে যাবে। দেখেন, বাইরের কান্ট্রিগুলোতে আমরা অনেক সময় শুনি বা দেখি যে সরাসরি নাকি তারা ট্যাপের পানি পান করে ফেলে, অর্থাৎ কল খুলেই সে কলের পানি খেয়ে ফেলে, এতটাই বিশুদ্ধ পানি। এবং আমাদের দেশে আপনার পানি যে বিশুদ্ধ না, পানি যে ভালো না, সেই ব্যাপারটুকু এতটাই অ্যাকসেপ্টেড, এতটাই নর্মালাইজড, ওয়াটার পিউরিফায়ার কোম্পানিগুলো বিজ্ঞাপন পর্যন্ত করে যে ফোটানো পানিও নাকি নিরাপদ না। ফোটানো পানিকেও নিরাপদ করতে হলে আমাদের ওয়াটার পিউরিফায়ার লাগবে। ফাইন, 1000 টাকা খরচ করে ওয়াটার পিউরিফায়ার কিনলাম, কিন্তু পিউরিফাই করার মতো যে ওয়াটারটা আসছে তার সাথে যদি এখন পোকামাকড় আসে, কিলবিল করতে থাকে পোকামাকড়, শাওয়ার ছাড়লে গায়ের মধ্যে কিলবিলে পোকা পড়ে, তখন আসলে এই প্রশ্নটা জাগে, একবিংশ শতাব্দীতে বেঁচে থাকতে গেলে যে বেয়ার মিনিমামটুকু দরকার, এবং এই বেয়ার মিনিমামটা কি? ফুড অ্যান্ড ওয়াটার, যেটা আমার বডি ফাংশনের জন্য ইম্পর্ট্যান্ট, এছাড়া আমি মরে যাব। তো সেটার যদি এই অবস্থা হয়, নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে ডু উই ডিজার্ভ দিস? পরের যে চাহিদাটা, সেটার ব্যাপারে আসে বস্ত্র বোধহয় তো অনলি থিং আমাদের, থ্যাঙ্কস টু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের দেশের অন্যতম
মুভিং ইন্ডাস্ট্রি যাকে বলা যায়, যারা আমাদের মোবিলাইজ করছে, তাদের কারণে আমাদের দেশে কাপড় মোটামুটি সহজলভ্য, অ্যাভেলেবল। অনেক দামি কাপড় আছে, বাট দেন সস্তা কাপড় আছে, অন্তত কাপড় পরে লজ্জা নিবারণ করা যায়। সো বস্ত্র ইজ দেয়ার, আই গিভ ইট টু দ্যাম। বাট যদি বাসস্থানের কথায় আসি, আপনারা রিসেন্টলি কেউ ঢাকা শহরে ফ্ল্যাট কেনার ব্যাপারে খোঁজখবর করেছেন কিনা জানি না, বা দামের ব্যাপারে ধারণা আছে কিনা। একদম বেসিক, আপনার জাস্ট মাথা গোজার মধ্যে একটুখানি জায়গা নিয়ে যে ফ্ল্যাট একটা ঢাকা শহরে, আপনি 1 কোটি টাকা হাতে নিয়ে ঘুরলেও এরকম একটা ফ্ল্যাট কিনতে পারবেন না, কারণ সেই ফ্ল্যাটের দাম 1.5 কোটি 2 কোটি টাকা হয়ে গিয়েছে। ঢাকা, আমার প্রশ্ন জাগে যে ঢাকা আসলে এমন কি শহর, এমন কি রসগোল্লাটা, যে যেখানে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই টাকায় যথেষ্ট ভালো একটা বাড়ি কিনে ফেলা যায় অনেক ক্ষেত্রে, বাট ঢাকায় সেখানে একটা ফ্ল্যাট, এবং খুবই কম পরিসরের, লেটস সে 1300-1500 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট, সেটা কিনতে পারা যায় না, কারণ সেটার দাম আরও বেশি। মানে এমন কি হাইফাই শহর ঢাকা, যেখানে মাথা গোজার যেই ঠাইটুকু আমার দরকার সেটি আমি অ্যাফোর্ড করতে পারি না। দ্য নেক্সট যদি আসি, ধরেন আমাদের চিকিৎসা ব্যবস্থা। আমি আমার বার্ষিক আর্নিংয়ে যে ট্যাক্স স্ল্যাবে পড়ি, সেখানে আমার আপ টু 25% পর্যন্ত ট্যাক্স কাটা হয়। অর্থাৎ আমার আয় যদি 100 টাকা হয়, 25 টাকা ট্যাক্স কাটা হয়। তো এই 25 টাকার এগেনস্টে আমি কী কী ফ্যাসিলিটিস পেতে পারি? বিভিন্ন রকম সরকারি যে ফ্যাসিলিটিগুলো আমরা জেনে থাকবো, ট্যাক্সের এগেনস্টে মূলত নাগরিককে সরকারি ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়। এখন আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে ধরেন একটা যে কোনো মেডিকেল ইমার্জেন্সির ক্ষেত্রে, একটা যে কোনো ট্রিটমেন্টের প্রয়োজনে আমরা কি সরকারি একটা হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা, যে ফ্যাসিলিটিস, তার উপর নিঃসংকোচে নির্দ্বিধায় রিলাই করতে পারি? একটা ছোটোখাটো সার্জারির জন্য আমরা এখনও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ওপর নির্ভরশীল। আমরা ওখানে বেশি আস্থা রাখি, বিকজ আমরা সেই কনফিডেন্সটা বা আস্থাটা পাই না। আমাদের দেশে টাকা খরচ করে অনেক সময় পাই না, কারণ ওভারঅল যে হেলথ কেয়ার আমাদের স্বাধীনতার পর আজকে 50 বছর বেশি বার হয়ে গেছে, আই ডোন্ট নো কেন এইখানে ওই অর্থে কোনো বড় ধরনের কাজ হয়নি। এই দেশে যে পরিমাণ জনসংখ্যা, তার তুলনায় মেডিকেল ফ্যাসিলিটিস একেবারেই অপ্রতুল, এবং যাও আছে তাও কেউ বলতে পারবো না আমরা যে মানসম্পন্ন। কিছু প্রাইভেট মেডিকেল আছে অনেক এক্সপেন্সিভ, সেখানে কিছু হয়তো মানসম্পন্ন চিকিৎসা হয়, কিছু বড় বড় চিকিৎসকও আছে আমাদের, কিন্তু এগেইন সেই প্রশ্ন চলে আসে, আমার যে ক্রয় ক্ষমতা, আমি যেই ট্যাক্স দিচ্ছি, তার এগেনস্টে আমি আসলে কতটুকু মেডিকেল ফ্যাসিলিটি পাচ্ছি, যে বেয়ার মিনিমামটুকু দরকার বেঁচে থাকার জন্য, তাকে আমি পাচ্ছি কিনা। আমি তো আর ট্যাক্স ইভেট করতে পারি না। কিছু কিছু মানুষের এই অদ্ভুত স্কিলটা আছে, তারা কীভাবে যেন হাজার হাজার কোটি টাকা তারা ইভেট করে ফেলে, বিদেশে পাঠিয়ে দেয়। আমরা তো সাধারণ মানুষ, আমরা পারি না। অল্প যে কটা টাকা কামাই, তার মধ্যেও একটা বড় অংশ দেখি ঠিকই ট্যাক্সে অটোমেটিক কেটে নিয়ে যায়। বাট দিলাম, ট্যাক্স দিলাম, গভর্নমেন্ট, আমি একটা দেশে বাস করি, আমি সে দেশের নাগরিক, এটা আমার নৈতিক দায়িত্ব ট্যাক্স দেওয়া, সবই দিলাম, কিন্তু তার বদলে আমি কী পেলাম? আমাকে কী দেয়া হলো? আমার যেই বেয়ার মিনিমাম চিকিৎসা ফ্যাসিলিটিটুকু দরকার, তা কি আমি পাচ্ছি? আর লাস্ট যে টপিকটা নিয়ে কথা বলতে চাই, সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বড় প্রবলেম, যেটা এটা রিগার্ডলেস অফ দ্য কারিকুলাম, বি ইট বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম বা মাদ্রাসা মিডিয়াম, আমরা সন্তানকে উৎসাহিত করছি বেশি নম্বর পেতে, সন্তানকে উৎসাহিত করছি পরীক্ষায় ভালো করে বেটার ইনস্টিটিউশনে ভর্তি হতে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেই ইনস্টিটিউশনেই ভর্তি হই না কেন, দিন শেষে কারিকুলামটা তো সেম জিনিস, সেম বইগুলোই পড়ানো হচ্ছে। সেই বইগুলোর কন্টেন্টটা কী আছে, তা কি আমরা একবারও চেক করি? এবং সেই কন্টেন্টটা কখনো কি নিজেদেরকে প্রশ্ন করি, সেই কন্টেন্টটা কতটুকু যুগোপযোগী, সেই কন্টেন্টটা কতটুকু প্রায়োগিক? আমরা আমাদের যেই পাঠ্যপুস্তক, সেখানে আমরা দেখছি যে কোয়েল পাখির ডিম চাষ, তিতির পাখির ডিম চাষ, সেগুলো শেখানো হচ্ছে। গোলাপ ফুল গাছে কীভাবে কলম দিব, তা শেখানো হচ্ছে। গার্হস্থ্য অর্থনীতিতে কীভাবে সেলাই ফড়াই করবো, তা শেখানো হচ্ছে। কিন্তু আমাদের এখানে স্ট্রেঞ্জলি বেসিক ফার্স্ট এইড নিয়ে শেখানো হয় না। আমাদের এখানে ট্যাক্স ফাইলিং কীভাবে করতে হয় নিজে নিজে, সেটা শেখানো হয় না। আমি এই পুরো বয়সে বলতে হচ্ছে যে শেখার চেষ্টা করছি কীভাবে ট্যাক্স ফাইলিং করতে হয়। তারপর বেসিক আমাদের যেই দেশের ল, আইন, সেই আইন কানুন নিয়ে আমাদের বেসিক কোনো নলেজ নাই, সেরকম কোনো শিক্ষা নাই। সার্ভাইভাল বা বেসিক যে মিলিটারি ট্রেনিং, অনেক কান্ট্রিতে বাধ্যতামূলক যে 3 মাস 6 মাসের জন্য মিলিটারি ট্রেনিং করে দেয় সব জনগণকে, সেটার কথা বাদ, বেসিক সার্ভাইভাল টেকনিকই আমরা জানি না।
তা আমাদের এই বিভিন্ন রকম অজ্ঞতার উপর ভিত্তি করে অনেক হাতুড়ে ডাক্তার, অনেক হাতুড়ে আইনজীবী আমাদের উপর ক্যাশ আউট করে খেয়ে যাচ্ছে দিনের পর দিন। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এগুলো অনুপস্থিত। শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের এগেইন কোনো কোনো ইভেন সেক্স এডুকেশন নিয়ে কিছু নাই। আমি সম্প্রতি শুনলাম যে কোনো এক চিকিৎসক সেক্স এডুকেশন নিয়ে কথা বলার কারণে তার বিরুদ্ধে নাকি পর্নোগ্রাফিক আইনে মামলা হয়ে গিয়েছে। মানে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, সেখানে ব্যাপারটা কি এরকম যে জাস্ট গোলাপ ফুলে দুটো বাড়ি লাগে আর পরদিন ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যায়? তা তো না। আমাদের দেশে মানুষ তাহলে সেক্স এডুকেশনের ভয়টা কোথায়? মানে কেন জানবো না? কেন এটা কারিকুলামে থাকবে না? এবং যেটা দেখা যায় যে এদেশের 90% মানুষ তারা এসটিডি নিয়ে সচেতন না। তারা বিভিন্ন সংক্রামক ব্যাধি তাদের মধ্যে হয়তো আছে, তারা এটা জানেই না, স্বীকার করতে লজ্জা পায়। তারপর মোর দ্যান 90% প্রিটি শিওর, আমি স্ট্যাটিস্টিক্যাল রেফারেন্স করে বলতে পারছি না, বাট দ্যাটস মাই ওভারঅল অবজারভেশন ফ্রম মাই সারাউন্ডিং, দ্যাট 90% প্যারেন্টস তারা যখন প্রথম প্রেগনেন্সির সময়টা তাদের হয়, জাস্ট মা খালাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা চলে। তাদের প্রেগনেন্সির সময় কী কী করতে হবে এ নিয়ে বেসিক কোনো নলেজই নাই। জাস্ট অমুকের টোটকা, অমুকের অভিজ্ঞতা, অমুকের জ্ঞানগর্ভ বক্তৃতা, এসবের ভিত্তি করে আমরা চলে আসছি। কেন আমার যেই একাডেমিক কারিকুলাম তার আমি যখন ফুল পড়াশোনা করে স্নাতকোত্তর পাশ করছি, আমি কেন বেসিক ফার্স্ট এইড, বেসিক সেক্স এডুকেশন, বেসিক সার্ভাইভাল নিডস, বেসিক ল অ্যান্ড অর্ডার নিয়ে জানাশোনা, ট্যাক্স ফাইলিং, অ্যাকাউন্টস রিলেটেড যা যা স্টাফ, এগুলো কেন আমার জানা থাকবে না? আমি মাথা ঢুকে ডেবিট ক্রেডিট করে যাচ্ছি। যারা কমার্স স্টুডেন্ট, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, বিভিন্ন বল এবং গতিবিদ্যা ইত্যাদি নিয়ে নানা রকম পড়াশোনা করে যাচ্ছি। প্রায়োগিক পড়াশোনা, যুগোপযোগী পড়াশোনার জায়গাটা কেন নাই? আপনারা অনেকে আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, যারা শিক্ষাবিদ তারা হয়তো বলতে পারেন যে না, এগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই দরকার। আপনি নিজেরা বলেন তো, আপনি যে স্কুলের শিক্ষক, যে হয়তো আপনি অনেক বড় পড়াশোনা জানার লোক, আজকে অন্য সব জায়গার কথা বাদ দিলাম, পাশের রাষ্ট্র ভারত, সেখানে একটা ভালো স্কুলের যে কারিকুলাম, একটা ভালো স্কুলের স্টুডেন্ট যতটুকু জানে, আমাদের দেশের স্টুডেন্ট কি তা জানে? আমরা তাদের সাথে কম্পিট করতে পারবো না, আমাদের সেই নলেজটুকু নাই। সো দ্যাটস দ্য প্রবলেম, যে আমরা আমাদের যেই মৌলিক চাহিদাগুলো, তার মধ্যেও আমি তার উৎকৃষ্টতম জিনিসটা চাচ্ছি না, আমি একদম বেয়ার মিনিমাম, যতটুকু না হলেই না, বেঁচে থাকতে গেলে একদম লিস্ট যেটুকু লাগেই সেটুকু এনশিওর করতে বলছি। দেখেন, আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমি কোনো ধর্মগুরু নই। সো আমার কথা হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে না বা ফলো করতে হবে এমন কিছু নেই। বাট দেন এগেইন, আমরা নিজেদেরকে বিভিন্ন রকম আইডিওলজির কাছে এত বেশি সঁপে দিয়ে ফেলেছি যে আমরা এখন আর কোনো কোশ্চেন করতে পারি না কেন যেন। আমাদের যারা জনপ্রতিনিধি, আমাদের যারা নীতি নির্ধারক, আমাদের যারা বিভিন্ন গভর্নিং বডিগুলোতে আছে, যারা এসবের দায়িত্বে আছে, তাদেরকে আমরা কোনো প্রশ্ন করতে ভয় পাই। ভুলেই গেছি, কালচারটাই আমাদের মধ্যে নাই যে আমার অ্যাজ আ সিটিজেন, একজন নাগরিক হিসাবে আমি এটুকু ডিজার্ভ করি, এটুকু আমার প্রাপ্য, তুমি কেন আমাকে তা বুঝিয়ে দিচ্ছ না? এই কথাটা সাহস করে আমরা বলতে পারি না, বিকজ আমরা ভাবি যে এটা বোধহয় তাদের সাথে একটা কনফ্লিক্টে চলে যাবে, একটা আদর্শিক কনফ্লিক্টে চলে যাবে ব্যাপারটা, অথচ ব্যাপারটা মোটেই তা নয়। এবং আরেকটা বিষয় যেটা আমাদের বুঝতে হবে, যে এই প্রশ্ন করার হ্যাবিটটা বা নিজে আসলে কতটুকু কী পাচ্ছি, এই জিজ্ঞাসাটার, এই ক্ল্যারিটিটা নিজের মধ্যে থাকাটা খুব দরকার। সো আমি বলবো যে এত বেশি দলীয় চিন্তাভাবনা, সামষ্টিক চিন্তাভাবনা, এগুলো তো খুবই মহৎ চিন্তাভাবনা, নো ডাউট অ্যাবাউট দ্যাট, করেন ভালো কথা। বাট মাঝে মধ্যে একটু স্বার্থপরের মতো 5টা মিনিট বসে নিজেকে নিয়ে ভাবেন যে আপনি কতটুকু ডিজার্ভ করেন, তার এগেনস্টে আপনি কি পান এবং কতটুকু আপনি পান না। আমার মনে হয় যে আপনারা আমার প্রত্যেকেরই অনেক উত্তর, অনেক জিজ্ঞাসা, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা আবেগী জাতি, সো কেবল আবেগ আর গায়ের জোরে তো আসলে সকল দেশের রানী বললে হয় না। অন্য বহু দেশ আছে যারা এই বেয়ার মিনিমামটুকু মিট করেও আসলে আর অনেক কিছু দেয় তার নাগরিককে। সো তারা বোধহয় আমাদের দিকে তাকিয়ে হাসে যখন আমরা কেবল এই পোকাযুক্ত পানি, রংযুক্ত খাবার, সেকেল এডুকেশন, সব কিছু নিয়েও যখন আমরা বুকে হাত দিয়ে গান গাই, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জানি না কতটুকু রানী, বাট মেবি ইটস টাইম উই অ্যাস্ক আওয়ারসেলফ। থ্যাংক ইউ।